নমস্কার, পৃথিবীর পথে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু কলকাতা ইউনিভার্সিটির ইতিহাস অনার্সের সেকেন্ড সেমিস্টারের CC3 পেপারের সাজেশন। আশা রাখি তোমরা এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবে। বিগত কয়েক বছর যাবৎ ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে যে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়ে এসেছে, সেই নতুন সিলেবাসের বিভিন্ন কোশ্চেনকে নিখুঁতভাবে বেছে নিয়ে আমি এই ভিডিওটি বানাতে চলেছি। এখানে বলে রাখি, আশা করি তোমরাও সকলে জানো যে সেমিস্টারে দু ধরনের বড় কোশ্চেন লিখতে হয়। প্রথম বড় কোশ্চেন আসে 10 নম্বরের এবং দ্বিতীয় বড় কোশ্চেন আসে 5 নম্বরে। প্রথমেই চলে যাব 5 নম্বরের কী কী প্রশ্ন আগামী সেমিস্টারে আসতে চলেছে। তোমরা সকলেই জানো যে খুব শীঘ্রই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। তো 5 নম্বরের কোশ্চেন তোমাদের 4টি লিখতে হয়, অর্থাৎ 5 4 20। এই 5 নম্বরের কোশ্চেনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এখানে আলোচনা করব। বিগত কয়েক বছর ধরে কোশ্চেনগুলো বিশ্লেষণ করে আমি এই সাজেশানটি তোমাদের দিতে চলেছি। তো প্রথমেই দেখো, প্রাচীন ভারতে দাসপ্রথা প্রচলিত নিয়ে মেগাস্তিনেসের বক্তব্য কি যথার্থ ছিল? এই প্রশ্নটি এই আগামী যে তোমাদের পরীক্ষা হতে চলেছে সেক্ষেত্রে 5 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে চলে আসি, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন? তোমরা সকলেই জানো রমিলা থাপার প্রাচীন ইতিহাসবিদদের মধ্যে অন্যতম একজন ঐতিহাসিক। তো তিনি মৌর্য প্রশাসনকে বা মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি কতগুলি ভাগে বিভক্ত করেছেন এবং তোমরা সেই বিভাগগুলো পড়বে এবং পড়ে 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে। আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। 3 নম্বর প্রশ্ন আসছে, মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ মৌর্য যুগের যে কৃষি ব্যবস্থা প্রচলিত হয়েছিল সেই কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আকারে টিকা লেখো। এটি 5 নম্বরের জন্য থাকবে তোমাদের। এবারে চলে আসি 4 নম্বর টপিকে, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে বা সাজেশানে। তোমরা এখানে সকলে স্পষ্ট করে দেখতে পাচ্ছ যে এই কোশ্চেনটি মৌর্য উত্তর পর্বের কোশ্চেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেনটা পড়তে পারছো যে মৌর্যোত্তর যুগে উত্তর ভারতে নগরায়নের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ মৌর্যোত্তর যুগে ভারতবর্ষের বিশেষ করে উত্তর ভারত বা আর্যাবর্ত যেটাকে বলা হয়, সেই আর্যাবর্তে যে নগরায়নের সূচনা হয়েছিল সেই নগরায়নের উপর সংক্ষিপ্ত আকারে টিকা লেখো। সেটি 5 নম্বরের জন্য পড়বে। চলে আসি পরবর্তী কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে দেখো, এখানে বানানটি একটু ভুল আছে। এখানে শক ক্ষত্রপ রুদ্রদামনের শাসনকালে শক এবং সাতবাহন সংঘর্ষের বিবরণ দাও। অর্থাৎ শক ক্ষত্রপ তোমরা সকলেই জানো যে রুদ্রদমন তিনি ছিলেন শকদের অন্যতম রাজা। সেই শকদের সাথে সাতবাহন সাম্রাজ্যের বা সাতবাহন বংশের যে সংঘর্ষ তৈরি হয়েছিল সেই সংঘর্ষকে সংক্ষিপ্ত আকারে তোমরা বর্ণনা করবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরে। এখানে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দেখা যাচ্ছে যে প্রশ্নটি হচ্ছে যে গান্ধার শিল্পশৈলীর উপর সংক্ষিপ্ত আকারে টিকা লেখো। তোমরা সকলেই জানো উত্তর পশ্চিম ভারতে যে শিল্পশৈলী গড়ে উঠেছিল যার নাম গান্ধার শিল্পশৈলী বা গান্ধার শিল্পরীতি, এই শিল্পরীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্পরীতির পরিণত হয়েছিল সমগ্র উত্তর পশ্চিম ভারত জুড়ে। সেটিকে 5 নম্বরে টিকা আকারে তোমাদের সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এরপর আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর সাজেশন। অর্থাৎ 5 নম্বরের ক্ষেত্রে যে কটি কোশ্চেন গুরুত্বপূর্ণ সেই 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে 7 নম্বর
যে সাজেশানটি রয়েছে সেটি আমরা আসবো। দেখো যে 7 নম্বর কোশ্চেনটা যেখানে বলা হচ্ছে গুপ্ত শাসন প্রতিষ্ঠায় প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃতি করো। অর্থাৎ গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতে যে বিভিন্ন ছোট বড় রাজ্য গড়ে উঠেছিল, সেই রাজ্যগুলির মধ্যেকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি তোমাদের সংক্ষেপে লিখতে হবে। এবং এটা মাথায় রাখবে যে মৌর্য উত্তর পর্বে এবং গুপ্ত শাসন ব্যবস্থার পূর্বে, অর্থাৎ মৌর্য শাসন ব্যবস্থা পতন হচ্ছে এবং গুপ্ত শাসন ব্যবস্থা উত্থান হচ্ছে। এই পর্বে যে উত্তর ভারত জুড়ে যে রাজনৈতিক পরিস্থিতি সূচনা হয়েছিল বা অরাজকতা তৈরি হয়েছিল, সেই প্রশ্নটিকেই বা সেই উত্তরটিকেই এখানে সংক্ষিপ্ত আকারে 5 নম্বরে লিখতে হবে। এরপর চলে আসব পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটি দেখো তোমরা, যে গুপ্ত সমাজে নারীদের স্থান নির্ণয় করো। অর্থাৎ এই প্রশ্নটি প্রত্যেকবার, অর্থাৎ প্রত্যেকটি সেমিস্টারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অর্থাৎ গুপ্ত সমাজে নারীদের অবস্থা কীরূপ ছিল সেই নিয়ে তোমাদের সংক্ষেপে টিকা আকারে 5 নম্বরের প্রশ্নটিকে লিখতে হবে। এটা মাথায় রাখবে যে এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসবো। দেখো তোমরা 9 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে প্রাচীন ভারতে বর্ণ এবং জাতি ব্যবস্থা কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কোশ্চেন অ্যান্সার বিগত কয়েক বছরের প্রশ্ন দেখার সূত্রে আমি দেখলাম বিগত বছরে এই প্রশ্নটি পড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্নটি এবারেও পড়ার চান্স রয়েছে। সুতরাং তোমরা এটি ভালো করে প্রশ্নটি অ্যান্সারটা করবে, যে বর্ণ ব্যবস্থা কী এবং জাতি ব্যবস্থা কী, এই দুটি বিভাজন অর্থাৎ পার্থক্যটা তোমরা ভালো করে বৈশিষ্ট্য আকারে লিখে আসবে। আশা রাখি এই প্রশ্নটাও এবছর পড়ার চান্স রয়েছে, কারণ বিগত কয়েক বছরে দেখা গেছে যে বিগত বছরে পড়েছে এমন প্রশ্ন এবছরও পড়েছে, অর্থাৎ পরপর 2 বছর একই প্রশ্ন পড়েছে। হয়তো বিভিন্ন কোশ্চেনের কোনো বছরে 10 নম্বরে পড়েছিল বা তার পরের বছর 5 নম্বরে দিয়ে দিয়েছে। সুতরাং এই প্রশ্নটি, অর্থাৎ প্রাচীন ভারতে বর্ণ এবং জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল, এই প্রশ্নটি এবছরও জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। চলে আসবো পরবর্তী প্রশ্নে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? অর্থাৎ তোমরা সকলেই জানো গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত যুগের অন্যতম একজন শাসক, শক্তিশালী শাসক সমুদ্রগুপ্ত, তিনি যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত অভিযান করেছিলেন, সেক্ষেত্রে উত্তর ভারতের ক্ষেত্রে পৃথক নীতি এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে পৃথক নীতি অবলম্বন করে সারা ম্যাক্সিমাম ভারতবর্ষ দখল করে নিয়েছিলেন। সেই সাম্রাজ্য যে কত দূর বিস্তৃত ছিল বা কতটা সীমানা এলাকা নিয়ে বিস্তৃত ছিল, সেইটা তোমাদের 5 নম্বরে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এরপরে চলে আসব 11 নম্বর প্রশ্নে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ 11 নম্বর প্রশ্নটি নিচে, যে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, বা সঙ্গম সাহিত্যের উপর সংক্ষিপ্ত আকারে টিকা লেখো। এই হিসাবে প্রশ্নটি আসতে পারে। তোমরা সকলেই জানো, পড়ার সূত্রে কলেজে পাঠরত অবস্থায় তোমরা পড়েছো যে সঙ্গম সাহিত্য একটি দক্ষিণ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাহিত্য, যে সাহিত্য দক্ষিণ ভারত জুড়ে বিস্তারিত বা বজায় ছিল। সেই সঙ্গম সাহিত্যের উপর 5 নম্বরের টিকা লিখতে হবে বা সংক্ষিপ্ত আকারে সঙ্গম সাহিত্যকে তোমাদের বুঝিয়ে দিতে হবে। ফলে দক্ষিণ ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে সঙ্গম সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে চলে আসবো শেষ প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন। অর্থাৎ আমার সাজেশানে 5 নম্বর মার্কসের 5 মার্কসের আমার সাজেশান অনুযায়ী লাস্ট প্রশ্ন হচ্ছে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। তোমরা সকলেই অগ্রহার ব্যবস্থা সম্পর্কে আশা করি কম বেশি জানো, যেটাকে বিশেষ করে ধর্মীয় যে ভূমিদান ব্যবস্থা সূচনা হয়েছিল সেটিকে আমরা অগ্রহার হিসাবে ধরছি। এবং এই অগ্রহার ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ঐতিহাসিক রামশরণ শর্মা বা আরও কিছু ঐতিহাসিক গোষ্ঠী রয়েছেন যারা বলেছেন যে ভারতবর্ষের বুকে সামন্ততন্ত্রের উত্থানের নেপথ্যে এই অগ্রহার ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তোমরা আর এস শর্মার বই পড়ে নিতে পারো বা রণবীর চক্রবর্তী বই পড়ে নিতে পারো, সেখানে দেখবে এই অগ্রহার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতক্ষণে আমরা যে সাজেশান বিষয়ে আলোচনা করছিলাম সেটি 5 নম্বরের কী প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে। এখন আমরা আলোচনা করব 10 নম্বরের কী প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টার 2023-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ CC3 পেপারে, সেটি নিয়ে। তোমরা সকলেই জানো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে গিয়ে দেখেছো যে 10 নম্বরে তোমাদের যে কোনো 3টি প্রশ্ন লিখতে হয়। এখানে বেশ কিছু প্রশ্ন আমি আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নর মান হচ্ছে 10 এবং তোমাদের যে শব্দবন্ধ ব্যবহার করতে হয় সেটি হচ্ছে 500টি শব্দের মধ্যে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে হয়। আমি প্রথমেই চলে আসব প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্নটা দেখো যে 1 নম্বর প্রশ্ন, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। অর্থাৎ সকলেই তোমরা জানো, পড়তে গিয়ে কলেজে তোমরা পড়েছো যে অশোক যে নিজের ধর্মমত প্রচার করেছিলেন সেই ধর্মের রাজনৈতিক দর্শন কী ছিল সেটি তোমাদের এখানে লিখতে হবে। সুতরাং অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন যেটি, সেটি তোমাদের এই সেমিস্টারের ক্ষেত্রে 2023-এ CC3 পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটি দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। তোমরা সকলেই জানো যে মৌর্য সাম্রাজ্য ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে একটি বৃহৎ সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বৃহৎ মৌর্য সাম্রাজ্য যে একটা পর্যায়ে পতন হয়ে যাচ্ছে, সেই পতনের কারণগুলি তোমাদের সংক্ষেপে 500টি শব্দের মধ্যে বিবৃতি করতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। কুষাণ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক হচ্ছেন কনিষ্ক। এই কনিষ্কের বা রাজা কনিষ্কের বা শাসক কনিষ্কের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কৃতিত্বের পরিচয় বা বিবরণ দিতে হবে। চলে আসব পরবর্তী প্রশ্ন। প্রাচীন ভারতে শূদ্র এবং অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে বর্ণ ব্যবস্থা, বিশেষ করে জাতপাতের যে ব্যবস্থা প্রচলিত ছিল এবং এই ব্যবস্থা দুর্ভাগ্যবশত এখনও প্রচলিত রয়েছে। যাই হোক, সেই শূদ্রদের বা অস্পৃশ্যদের প্রাচীন ভারতবর্ষের সমাজে কী স্থান ছিল সেটিকে নির্ণয় করতে হবে 500 শব্দের মধ্যে। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। সেটি হচ্ছে, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। অর্থাৎ তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে সমুদ্রগুপ্ত তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে অজন্তা গুহাচিত্রের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। আমি এখানে বলে রাখি, অজন্তা গুহাচিত্রের উপর যে সংক্ষিপ্ত টিকা সেটি 5 নম্বর ক্ষেত্রেও প্রযোজ্য। এটা আমি 10-এ দিয়েছি যাতে বিস্তারিত করে রাখলে 5-এর ক্ষেত্রে তোমাদের লিখতে সুবিধা হয়। এই অজন্তা গুহাচিত্রের উপর যে প্রশ্নটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5-এর ক্ষেত্রে এবং 10-এর ক্ষেত্রেও। এবারে চলে আসি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নম্বরের। 7 নম্বর প্রশ্নটি দেখো, তোমরা দেখতে পাবে যে দ্রাবিড় শিল্পশৈলীতে নির্মিত যে কোনো একটি মন্দিরের নাম লেখো। অর্থাৎ দক্ষিণ ভারতে যে বৃহত্তর শিল্পীশৈলী, যেটাকে দ্রাবিড় শিল্পীশৈলী বলা হচ্ছে, সেই শিল্পীশৈলীতে নির্মিত হয়েছে এমন একটি মন্দিরের নাম এবং সেই মন্দিরের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। এবারে চলে আসি পরবর্তী প্রশ্ন। গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিযুক্ত এবং সঙ্গত? এই প্রশ্নটি এই সেমিস্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদের সবাইকে একটি কথা বলে রাখি যে তোমরা যতটা বিতর্কমূলক প্রশ্ন লিখতে পারবে বা অ্যাটেন্ড করে আসতে পারবে তত বেশি নাম্বার পাওয়ার সুযোগ তোমাদের আছে। অর্থাৎ গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কি না সেই নিয়ে ঐতিহাসিক মহলে কিন্তু বিস্তর বিতর্ক রয়েছে। ফলে এই প্রশ্নটি যদি আসে এবং তোমরা যদি অ্যাটেন্ড করো সেক্ষেত্রে অত্যন্ত ভালো নাম্বার পাওয়ার সুযোগ তোমাদের আছে। অর্থাৎ এই প্রশ্নটি গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত এবং যুক্তিযুক্ত, এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে আসবে।
এইটুকুই আমার অন্তত ব্যক্তিগত ক্ষেত্রে যে সাজেশান দেওয়ার কথা ছিল সেই সাজেশানটি আমি তোমাদের দিলাম। আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। আমি আরও একটি কথা বলে রাখি, তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার হলে কিছু ভুলবে না। আর যে কথাটি সবথেকে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শুধু অনার্স স্টুডেন্টদের জন্য নয়, সব স্টুডেন্টদের জন্যই, যে তোমরা 100% কোশ্চেনের অ্যান্সার অ্যাটেন্ড করে আসবে। হয়তো কোনো কিছু দেখা যেতে পারে যে একটি কোশ্চেন পারছো না, কোনো একটি প্রশ্ন পারছো না, চেষ্টা করবে যে সেই প্রশ্নটি বুঝে তার উত্তর কী হতে পারে সেইটা সংক্ষেপে লিখে আসারও চেষ্টা করবে। এক্ষেত্রে সাপ্লিমেন্টারি পাওয়া খুবই চান্স কম এবং নাম্বার যেটুকু পাওয়ার কথা তার থেকে অনেকটা বেশি পাওয়ার সুযোগ বেশি থাকে। এইটুকুই আমার বক্তব্য। তোমরা সকলেই পড়াশোনা করো মন দিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো।